আজকের এই বিশেষ আলোচনায় আমরা বাংলার এক দারুণ ইন্টারেস্টিং আর রহস্যময় ইতিহাসের পাতা উল্টাতে চলেছি। জমিদার বাড়ির পুজো নিয়ে তো আমাদের সবার মধ্যে একটা আলাদা কৌতূহল কাজ করে, তাই না? কিন্তু কিছু ইতিহাস শুধু ইট পাথরে আটকে থাকে না, জড়িয়ে থাকে গভীর বিশ্বাস আর একদম অলৌকিক কিছু ঘটনার সাথে। আজ আমরা পূর্ব বর্ধমানের এমনই এক শতাব্দী প্রাচীন ঐতিহ্যের গভীরে যাব। এই গঙ্গাটিকুড়ি এস্টেটের ইতিহাসটা এতটাই রোমাঞ্চকর যে শুনলে সত্যি অবাক হতে হয়। তো চলুন একদম সরাসরি মূল বিষয় ঢোকা যাক। ভাবুন তো, ধুলোমাখা এক অন্ধকার রাস্তায় মাঝরাতের এক অপ্রত্যাশিত সাক্ষাৎ কিভাবে কয়েক প্রজন্মের একটা বিশাল ঐতিহ্য তৈরি করে দিতে পারে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একটা নিছক ঘোড়ার গাড়ির যাত্রা কিভাবে বাংলার বুকে একটা ঐতিহাসিক দুর্গাপুজোর সূচনা করেছিল, সেই অবিশ্বাস্য গল্পটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। প্রথম অধ্যায় সাহিত্যিক জমিদার। তো এই ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের গল্পের প্রধান চরিত্রকে একটু চেনা দরকার। সময়টা ১২৮৮ বঙ্গাব্দ। পূর্ব বর্ধমানের কেতু গ্রামের কাছে গঙ্গাটিকুড়ি গ্রামে একটা মহল্লা কিনে জমিদারি শুরু করলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সালটা একটু মাথায় রাখবেন, কারণ আজ থেকে শতাব্দী প্রাচীন এই ইতিহাস ওই নির্দিষ্ট বছর থেকেই কিন্তু একটা নতুন মোড় নিয়েছিল। ইন্দ্রনাথবাবু শুধু জমিদারি শুরু করেননি, বরং এই গঙ্গাটিকুড়িতে তিনি এমন এক দুর্গাপুজোর সূচনা করেন যাকে ঘিরে আজও অসংখ্য লোককথা শোনা যায়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই জমিদার মশাইয়ের দ্বৈত সত্তা। একদিকে তিনি ছিলেন অত্যন্ত রাশভারী একজন আইনজীবী, পেশাগত জীবনে ভীষণ সিরিয়াস, কিন্তু অন্যদিকে বাংলা সাহিত্যের আঙিনায় তার পরিচয় ছিল একদম আলাদা। তিনি ছিলেন সেকালের অন্যতম সেরা হাস্যকৌতুক আর ব্যঙ্গ রচনাকার। সাহিত্য জগৎ তাকে চিনত পাঁচু ঠাকুর নামে। মানে ভাবলে অবাক লাগে, তাই না? যিনি আদালতে দাঁড়িয়ে তীক্ষ্ণ যুক্তির জাল বুনছেন, তিনি আবার কলম ধরে সমাজের নানা অসঙ্গতি নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক রসিকতা করছেন। এই বহুমুখী প্রতিভার মানুষটির জীবনেই ঘটতে চলেছিল ওই অভাবনীয় ঘটনাটা। দ্বিতীয় অধ্যায় এক রহস্যময় ঐশ্বরিক সাক্ষাৎ। আর সেই ঘটনায় আমাদের নিয়ে যাচ্ছে এই গল্পের একটা মিস্টিরিয়াস দিকে। ঘটনাটা শুনলে জাস্ট মনে হবে যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা দৃশ্য। প্রায় ১২০ বছর আগের কথা। খুঁতখুঁটে অন্ধকার রাত। জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে ঘোড়ার গাড়িতে করে নিজের বাড়ি ফিরছিলেন। চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু ঘোড়ার খুঁড়ের খটখট শব্দ আর গাড়ির চাকার আওয়াজ। ঠিক সেই সময়ে ওই নির্জন পথে এমন একটা ঘটনা ঘটল যা ওই জমিদারি আর ওই গ্রামের ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিল। ঘটনাপ্রবাহ সত্যিই অদ্ভুত। সেই রাতের অন্ধকারে পথে দুই পুত্রকন্যা সমেত এক সুন্দরী বধূ হঠাৎ ইন্দ্রনাথ বাবুর কাছে আশ্রয় চাইলেন। জমিদার তো দয়ালু মানুষ, তিনি তাদের একেবারে নিজের মেয়ের মতো আদর করে গঙ্গাটিকুড়ির বাড়িতে নিয়ে এলেন। কিন্তু আসল চমকটা ওয়েট করছিল বাড়িতে পৌঁছানোর পর। মুহূর্তের মধ্যেই সেই বধূ এবং তার ছেলেমেয়েরা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। মানে আক্ষরিক অর্থেই হাওয়া, কেউ জানে না তারা কোথায় গেল। আর সেই রাতেই ইন্দ্রনাথবাবু এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নাদেশে সেই রহস্যময়ী বধূ তাকে জানালেন যে তিনি ৪ দিনের জন্য তার বাড়িতে থাকতে চান। ব্যাস, ইন্দ্রনাথবাবুর আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং দেবী দুর্গা তার কাছে পুজো চাইছেন। তৃতীয় অধ্যায় বিশাল মন্দির নির্মাণ। এই ঐশ্বরিক উপলব্ধির পরেই শুরু হল এক বিশাল কর্মযজ্ঞ। এক রাতের সেই অলৌকিক সাক্ষাৎ কিভাবে একটা সুবিশাল স্থাপত্যের রূপ নিল, সেটাই এবার দেখার বিষয়। দেবীর ইচ্ছা বুঝতে পারার পর ইন্দ্রনাথবাবু এক মুহূর্ত দেরি করেননি। তিনি সাথে সাথেই একটা চোখ ধাঁধানো বিশাল নাটমন্দির নির্মাণের নির্দেশ দিলেন। এটি শুধু একটা ইটকাঠের ইমারত ছিল না, এটি ছিল দেবীর প্রতি তার অগাধ ভক্তি আর সেই নির্দেশের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের একটা বিশাল প্রতীক। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এর খরচ ১০,৭৩,০০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে ১২০ বছর আগে সেই যুগে এই নাটমন্দিরটা বানাতে খরচ হয়েছিল প্রায় ১০,৭৩,০০০ টাকা। ভাবুন একবার, তৎকালীন সময়ে এই টাকার ভ্যালু কতটা বিশাল ছিল সেটা জাস্ট কল্পনা করলেও গায়ে কাটা দেয়। এই একটা সংখ্যা থেকেই ক্লিয়ারলি বোঝা যায় যে ওই স্থাপত্যের বিশালতার আভিজাত্য ঠিক কতটা গ্র্যান্ড লেভেলে ছিল।
আর এই বিপুল টাকা ঠিক কিভাবে খরচ হয়েছিল সেটা জানলে আরও অবাক হবেন। এটা সাধারণ কোনো কনস্ট্রাকশন ছিল না। নিখুঁত কারুকার্যের জন্য সুদূর আগ্রা থেকে স্পেশাল মিস্ত্রিদের ডেকে আনা হয়েছিল। শুধু তাই নয়, নাট মন্দিরের দেওয়ালগুলো সাজানো হয়েছিল অত্যন্ত দামি আর সুদৃশ্য বেলজিয়াম কাচ দিয়ে। মানে প্রতিটি ইটে, প্রতিটি কাচের টুকরোয় যেন ফুটে উঠেছিল জমিদার বাড়ির আভিজাত্য আর দেবীর প্রতি অগাধ ভক্তি। এরপর এই অট্টালিকায় যখন দুর্গাপুজো শুরু হল, তার জাঁকজমকও ছিল চোখে পড়ার মতো। পুজোর ওই ৫টা দিন বেলজিয়াম কাচের বিশাল ঝাড়বাতির আলোয় পুরো নাট মন্দির একেবারে ঝলমল করে উঠত। বাতাসে ভাসত সানাইয়ের সুমধুর সুর। দূর দূরান্ত থেকে অগণিত মানুষ আসতেন এই পুজো দেখতে। শোনা যায় একসময় এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বসত, আর পুরো সপ্তাহ জুড়ে চলত যাত্রাপালা। এক মহাসমারোহে পূজিত হতেন দেবী দুর্গা। চতুর্থ অধ্যায়, এক দীর্ঘস্থায়ী পারিবারিক ঐতিহ্য। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। জমিদারি প্রথা আজ আর নেই, জাঁকজমকের রূপও স্বাভাবিকভাবেই পাল্টেছে। কিন্তু গঙ্গাটিকুরির ওই জমিদার বাড়ির ঐতিহ্য কি হারিয়ে গেছে? একদম না। আজকের দিনে দাঁড়িয়ে এই পুজো শুধু আর একটা উৎসব নয়, এটা হলো একটা শিকড়ের টান। জমিদার পরিবারের বর্তমান উত্তরসূরিরা আজ হয়তো কর্মসূত্রে বা জীবনের তাগিদে দেশ-বিদেশে নানা জায়গায় ছড়িয়ে আছেন। কিন্তু আসল ম্যাজিকটা হলো পুজোর ওই কটা দিন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, পরিবারের সবাই ঠিক ফিরে আসেন এই গঙ্গাটিকুরির বাড়িতে। এই শতাব্দী প্রাচীন পুজোই যেন আজও তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। আর এই বিষয়টা দারুণভাবে বুঝিয়ে দেয় যে কেন এই পুজো আজও এত প্রাসঙ্গিক আর ইমোশনাল। দেবী এখানে কন্যারূপে পূজিতা হন। সেই যে ১২০ বছর আগে মাঝরাতের অন্ধকারে ইন্দ্রনাথবাবু এক অসহায় নারীকে নিজের মেয়ের মতো ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছিলেন, সেই স্নেহ, সেই ভালোবাসার ধারা আজও একেবারে অক্ষুণ্ণ। এই বাড়ির লোকবিশ্বাস হল দেবী অত্যন্ত জাগ্রত এবং মন দিয়ে ডাকলে তার সাড়া পাওয়া যায়। এখানে তিনি দূর আকাশের কোনো ধরাছোঁয়ার বাইরের ঈশ্বরী নন, তিনি হলেন একেবারে ঘরের মেয়ে। এই ইমোশনটাই এই ঐতিহ্যকে এতটা জীবন্ত করে রেখেছে। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থেকে যায়। আজকের এই বিশ্বায়নের যুগে, যেখানে আমরা সবাই প্রতিনিয়ত ছুটে চলেছি, সেখানে আধুনিক পরিবারগুলো কিভাবে নিজেদের এই ধরনের প্রাচীন আর সমৃদ্ধ ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে পারে? গঙ্গাটিকুরি জমিদার বাড়ি প্রমাণ করেছে যে ভক্তি আর শেকড়ের প্রতি টান থাকলে শতকের পর শতক পেরিয়েও ট্রেডিশন অমলিন থাকে। আমাদের নিজেদের ইতিহাস আর সংস্কৃতিকে আগলে রাখার দায়িত্ব তো আমাদের নিজেদেরই, তাই না? এই ভাবনাটার সাথে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।